আমি এবার বিমল শঙ্কর বাবু আপনার কাছে আসি। আমি সবার শেষে কেন আপনার কাছে এলাম জানেন বিমল শঙ্কর বাবু? তার আগে আমি আপনাকে দুটো জিনিস দেখাই। আপনি এটা দেখে আহ্লাদিত হবেন কিনা আমি জানি না, আরও আমার অন্যান্য অতিথিরাও বলবেন। তার আগে আমি দুটো জিনিস দেখাই। এক হচ্ছে প্রথম এস জয়শঙ্করের আজকের টুইট, জেক সুলিভানের সঙ্গে তার বৈঠকের পর আজকের টুইট। আচ্ছা, আজকের টুইটটা পেতে সময় লাগবে। তার আগে আমি ওয়াকার অর্থাৎ ওয়াকারুজ্জামান, বাংলাদেশের সামরিক বাহিনীর প্রধান, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্ক কেমন হতে পারে সেটা জানিয়ে কয়েকদিন আগে প্রথম আলোকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি, এবং সেই সাক্ষাৎকারে কিছু কথা বলেছিলেন। কী কথা বলেছিলেন আমি আরেকবার সেই কথাগুলি আপনাদেরকে দেখাই। খুব ছোট্ট কথা, অল্প কথা বলেছিলেন। আমরা ভালো সম্পর্ক রাখতে চাই বলেছেন। প্রশান্ত মহাসাগরে বড় শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র। প্রশান্ত মহাসাগরে বাংলাদেশের ত্রিসীমানার মধ্যে যে সাগরের কোনো অস্তিত্ব নেই, এবং বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। বিমল শঙ্কর নন্দ এই মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায়ী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা 14 দিনের মেয়াদি আজকে এসছেন। এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন। অন্যান্য অনেক কিছুর মতো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও দুদেশের সহযোগিতা নিয়ে কথা হয়েছে। কিন্তু ভারত মহাসাগর নেই, বঙ্গোপসাগর নেই। ইউনুসের বিপদ ঘণ্টা কি বাজছে? একটা কথা বলি, সেটা হচ্ছে এর আগে প্রথম আলো বলে একটা পত্রিকা বাংলাদেশে আছে, বড় নিউজ গোষ্ঠী একটা, সেখানে এই সামরিক বাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তিনি একটি সাক্ষাৎকার দিয়েছিলেন, এবং সেই সাক্ষাৎকারেও তিনি ভারতের সঙ্গে ভালো সম্পর্কের কথা বলেছিলেন। সেটা বহুল প্রচারিত হয়েছিল। ন্যাচারালি ওয়াকারুজ্জামান এখন বিভিন্ন দেশের সঙ্গে ভালো সম্পর্কের কথা বলছেন বা বলবেন, আমি এটা আশ্চর্য নই, এটা অবাক হওয়ার মতো কোনো ঘটনা নয়। বরং এখানে যিনি বিএনপির সমর্থক হিসেবে আপনারা যাকে ডেকেছেন, আমি আগে দেখিনি কখনো, ওনার কথাবার্তা শুনে আমার কতগুলো কথা মনে পড়ছে। সেটা হচ্ছে বিএনপি জামাতের বন্ধুত্বটা তো আজকের নয়। বিএনপি জামাত তো একসঙ্গে মোটামুটি সরকারও চালিয়েছে, এবং সেই সরকারে কি ঘটেছে আমরা তো জানি। 2001 থেকে 2006 যে সরকারের একটা বড় শরিক ছিল এই জামাত, সেই জামাতের প্রভাবে বিএনপি বা বিএনপি নিজেই, ডেফিনেটলি বিএনপির মধ্যে কিছু যারা স্বাধীনতা লড়েছিল সেই মানুষগুলো রয়েছে, কিন্তু যেভাবে একটা ভারত বিরোধী জামাত গোষ্ঠী ওটাকে কবজা করে নিয়ে নেয়, এবং 2001 থেকে 2006 ওখানে হিন্দুদের ওপর যে ভয়াবহ নির্লজ্জ আক্রমণ চালিয়েছিল এই খালেদা জিয়া সরকার। আমি আপনাকে মনে করিয়ে দিই, তৎকালীন ভারতের রাষ্ট্রপতি, ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বাংলাদেশকে কূটনৈতিকভাবে সতর্ক করে দিয়েছিলেন, এবং দেখা গিয়েছিল যে সেখানে মূল টার্গেট ছিল হিন্দুদের জায়গা, জমি, সম্পত্তি, সেগুলো দখল হয়েছিল। এদের আমলে আরেকটি কাজ ঘটেছিল 2004 সালে। 2004 সালে চট্টগ্রাম আর্মস হল কেস, 10 লরি ভর্তি আম সেখানে পাঠানো হচ্ছিল কর্ণফুলী নদীতে নৌকো করে, বড় নৌকো করে, যাতে সেগুলো নর্থ ইস্টে পাঠানো যায়। ধরা পড়ার পর কতগুলো ফাঁসি হয়েছিল, সেগুলোকে রিসেন্টলি ছেড়ে দেওয়া হয়েছিল। একদম সবচেয়ে মারাত্মক হচ্ছে, আমি আরেকটা তথ্য দিচ্ছি, সেখানে হাফিজুর রহমান বলে একটি লোক, যে হাফিজুর রহমান প্রধান একজন অভিযুক্ত ছিল, সে স্বীকার করেছিল যে সে এর আগে একাধিকবার তারেক জিয়ার সঙ্গে দেখা সাক্ষাৎ করেছে। সুতরাং এই দলটা যখন বাংলাদেশে ক্ষমতায় ছিল, এই একটা র্যাবিড ফান্ডামেন্টালিস্ট দল, তারা ভারত বিরোধী এবং হিন্দু বিরোধী কাজ করেছে, এটা নতুন কোনো কথা নয়। আসলে ব্যাপারটা হচ্ছে বাংলাদেশে প্রতিযোগিতা চলেছিল মানে বিএনপি এবং জামাতের মধ্যে, যে যেহেতু হাসিনাকে সরিয়ে দিয়েছে, এবার যেভাবেই হোক কিভাবে তাড়াতাড়ি ক্ষমতা পাওয়া যায়। এখন জামাত ইসলামী তারা ইউনুসকে নতুন ডার্লিং পেয়ে গেছে, নতুন ডার্লিংকে তারা নিয়ে চলছে, এবং জামাত যা চাইছে ইউনুস তাই করছেন। বিএনপির আতঙ্ক হচ্ছে এই সুযোগে ক্ষমতায় আসার যে সম্ভাবনা ছিল সেটা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। ন্যাচারালি মাথা তো খারাপ হবেই, কারণ পলিটিক্যাল পাওয়ার না থাকলে এইরকম রাজনৈতিক দলগুলোর মাথা খারাপ হয়। আর একটা কথা বলে শেষ করি, এরা তো বলে জাতির পিতা হিসেবে জিয়াউর রহমানকে ঘোষণা করার কথা বলি, সে করুক, ওদের দেশে কি করবে এটা আমার কোনো মাথা ব্যথা নেই। আমি শুধু এটুকু বলি, 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রায় সব অংশে যারা মেরে ফেলেছিল তাদের ইন্ডেমনিটি কে চালু করেছিলেন, দিয়ে দিয়েছিলেন? তার নাম জিয়াউর রহমান। ফলে জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপি তার একটা বড় পলিসিটা, ইন্টারন্যাশনাল পলিসির মধ্যে ভারত বিরোধী পলিসিটাই বড় পলিসি।
তাই তারা ক্ষমতা চাইছে, ক্ষমতা থেকে যদি আসতে না পারে দেখা যাবে বিএনপির সদস্য সমর্থকদের মধ্যে এই যে একটা আশা তৈরি হয়েছিল শেষ হয়ে যাবে, আবার একটা অংশ আওয়ামী লীগের দিকে চলে যেতে পারে। ওদের তো আতঙ্ক, যেভাবে ওরা ক্ষমতায় আসতে চাইছে। আমি এখান থেকে সালাউদ্দিন শোয়েব চৌধুরীকে জিজ্ঞাসা করব সংক্ষেপে। সালাউদ্দিন শোয়েব চৌধুরী, তাহলে এই গৃহযুদ্ধের পরিস্থিতি যা আমি বুঝতে পারছি, এতে আবার কি ত্রাতা ভারতকেই হতে হবে? জেক সুলিভান কি তেমন কিছু অনুরোধ করতে এসেছিলেন বলে আপনার মনে হয়? আমি জানি না কি কথা হয়েছে। ধন্যবাদ। দেখুন, আমি আবার বলছি যে একটি ক্লিনিক্যালি ডেড সরকার, এটার সামনে আর কিছু হবে না। আর ইউনূস এবং তার এই জঙ্গি জিহাদি জবাই বাহিনীরা ভারতকে যা ভেবেছে বা ভাবতে চাইছে, ভারত কিন্তু একটা বিশ্ব শক্তি। যে ভারতে জ্যাক সুলিভান মাত্র 14 দিন তার মেয়াদ আছে, ছুটে এসেছেন। ওনাদেরকে এসব বুঝতে হবে। এবং ডোনাল্ড ট্রাম্প বিজয়ের পর যে কয়েকজন রাষ্ট্রপ্রধানকে ফোন করেছেন, তাদের মধ্যে নরেন্দ্র মোদী একজন। কাজেই ওই বাংলাদেশের এই জঙ্গি জিহাদি জবাই বাহিনী, যাদের আমি বলবো তারা ভীষণভাবে মূর্খ, তারা ভূ রাজনীতি জানে না, বাংলাদেশে কোনো গৃহযুদ্ধ হবে না। এখন আমার মনে হচ্ছে বাংলাদেশে একটি নতুন বিপ্লব হতে যাচ্ছে, এবং সেই বিপ্লবটা হবে ইউনূসের জঙ্গি জিহাদি জবাই বাহিনী এবং পাখনা গজিয়ে ওঠা পিঁপড়া সম এই সমস্ত রাজনীতিক। আরেকটা স্বাধীনতা, তার মানে আরেকটা স্বাধীনতার ঘোষণা। মৈনাক পুতুতুন্ড, আমি এখান থেকে জিজ্ঞাসা করব, 14 দিনের মেয়াদ বাকি থাকতে আসার তাহলে অন্যতম কারণ কি? গুপ্ত কারণ কি এটা একটা হতে পারে যুক্তরাষ্ট্রের দালালদের? দেখুন, যেখানে পরবর্তী ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইক ওয়ালস ঘোষণা হয়ে গেছেন এবং তিনি ভারত বন্ধু বলে অত্যন্ত পরিচিত, সেইখানে লাস্ট সিকিউরিটি অ্যাডভাইজার যার মেয়াদ ফুরিয়ে আসছে তিনি এরকম ভাবে ভিজিট করছেন এবং এসে কার্যত একটা গোল গোল কথা বলছেন যে ভারতে দাঁড়িয়ে ভারতকে লং টার্মে সব সাপোর্ট দিতে হবে, এই রিজিয়নকে সাপোর্ট দিতে হবে, এই ধরনের কথাবার্তা বলছেন। সেখানে আসল যে কথাটা সেটা তো এই রিজিয়নে, মানে বাংলাদেশের এবং সাউথ এশিয়া, সেই রিজিয়নটা নিয়েই কথা বলা হচ্ছে। এটা কিন্তু খানিকটা আমার অবশ্যই মনে হচ্ছে। রোকেয়া প্রাচী, 10 সেকেন্ডের মধ্যে আপনার কাছে উত্তর চাইব। বাংলাদেশ কি আবার ভারতের প্রত্যাশী হতে হবে? বাংলাদেশকে, মানে আমি কোনো খারাপ অর্থে বলছি না, আঞ্চলিক স্থিতিশীলতার জায়গা থেকে বলছি। 10 সেকেন্ডে প্লিজ। না, আমি কিন্তু মনেই করি যে যদি বাংলাদেশ এখন যেদিকে যাচ্ছে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস জঙ্গিদেরকে নিয়ে যেভাবে জোট বেঁধেছে, কারণ আওয়ামী লীগ বিএনপি সবাই কিন্তু মুক্তিযুদ্ধের বিষয়কে সমর্থন করছে, সেই ক্ষেত্রে যদি বাংলাদেশে এই ধরনের জঙ্গিদের তৎপরতা বৃদ্ধি পায়, তাহলে অবশ্যই আমার কাছে মনে হয় যে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে এই জঙ্গি তৎপরতাকে প্রতিহত করবার জন্য আমাদের উভয় পক্ষকে একটি এই অঞ্চলে জঙ্গি কার্যকলাপ যদি বৃদ্ধি পায়, বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটলে আমাদের নর্থ ইস্ট যদি আবার অশান্ত করার ওরা চেষ্টা করে, তাহলে ভারতবর্ষে কিন্তু তার প্রয়োজনীয় ব্যবস্থা নিতেই হবে, কিছু করার তো নেই। 18ই জানুয়ারি কানাডায় জঙ্গি সম্মেলন হিজবুত তাহরিরে, 20 জানুয়ারি আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের শপথ, তার আগে ট্রুডো পালাচ্ছেন দেশকে জঙ্গিদের হাতে ছেড়ে। ইউনূস কবে পালাবেন? 15, 16, 17? আমরা অপেক্ষায় থাকবো। অনির্বাণের অগ্নিবাণ এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।